দেখো, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট একটা ভালো ক্যারিয়ার পাথ, এবং এই ক্যারিয়ারে এন্ট্রি করতে হলে আমাদের বেসিক তিনটা জিনিস শিখতেই হবে, যেটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো আমরা বেসিক স্টার্ট করব HTML। HTML শিখতে গেলে তোমাদের প্রথমে কয়েকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে প্রথমে একটা ব্রাউজার লাগবে, যেমন আমাদের কাছে ক্রোম ব্রাউজার রয়েছে। এছাড়াও একটা কোড এডিটর লাগবে। কোড এডিটর বলতে কি, যেখানে আমরা টাইপ করতে পারি। তো কোড এডিটর হিসেবে আমরা VS কোড ইউজ করব। তো VS কোড আমরা ডাউনলোড করব কোথা থেকে একবার দেখে নিই। তো এসো আমরা দেখি VS কোড আমরা সার্চ করব গুগলে। তো VS কোড সার্চ করলে আমরা পেয়ে যাব VS কোডের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, code.visualstudio.com। তো এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করার অপশন রয়েছে। তো এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এক্ষুনি ডাউনলোড একটা হয়ে যাবে, যে ডাউনলোড হচ্ছে। ওকে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করব না। তো সেক্ষেত্রে দেখো তুমি কিভাবে ইনস্টল করবে। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে চলে যাবো আমরা ফোল্ডারে। তো ফোল্ডারে গিয়ে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড যে ডাউনলোড হয়েছে এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করলে আমাদের এখানে এরকম একটা পপ আপ আসবে। তো এখানে আমাদের এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, নেক্সট করতে হবে, ক্রিয়েট ডেস্কটপ আইকন করতে হবে। যেহেতু আমার ইনস্টল আছে আমি আর করবো না, তো দেন নেক্সট করতে হবে। দেন ইনস্টলে ক্লিক করে দিলে ইনস্টল নিয়ে নেবে। তো এই সবকটাই অ্যাকসেপ্ট করে দিতে হবে ইনিশিয়ালি। তো ওকে, ইনস্টল হওয়ার পর VS কোড আমরা এই মুহূর্তে এটাকে কেটে দিচ্ছি, তবে ইনস্টল হওয়ার পর VS কোড কীরকম থাকে এরকম দেখতে লাগে। তো VS কোড আমরা ওপেন করব। তো VS কোড ওপেন করলে এরকম একটা কোড এডিটর ওপেন হয়। তো বেসিক্যালি প্রথমবার যখন ওপেন করবে তখন স্টার্টিং পেজটা এরকম হতে পারে। তো এবার আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের প্রজেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা সি ড্রাইভে চলে যাই। তো আমরা সি ড্রাইভে গিয়ে একটা ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, তো ওয়েব স্পেস দেব না, আমরা চেষ্টা করছি স্পেস না দেবার। তো আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, দিয়ে এই ফোল্ডারের মধ্যে ঢুকে যাবো। এবং এখানে কি করব, আমরা এখানে গিয়ে শো মোড অপশানে যাবো। এটা উইন্ডোজ 11-এ এরম হচ্ছে, উইন্ডোজ 10 হলে এখানে ডাইরেক্টলি দেখিয়ে দিত। তো ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড করে দেবো। তো ওপেন হয়ে গেল। তো জিনিসটা এরকমভাবে ওপেন হবে। দেখো এখানে এই লেখাটা চলে এসেছে ওয়েব ডেভেলপমেন্ট। তো এখানে আমরা কি করব, যে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটা আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারতাম ফোল্ডারের ভেতর ঢুকে, বাট এখানে আবার ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমাদের ক্রিয়েট করতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আমাদের কি দরকার, একটা HTML ফাইল দরকার। যেহেতু আমরা HTML করবো, আমাদের একটা HTML ফাইল দরকার। তো HTML ফাইল কীভাবে ক্রিয়েট করবো, একটা নাম দেবো, ইন্ডেক্স নাম দেবো। ইন্ডেক্স নামটা কেন দিচ্ছি, তো বেসিক্যালি কি হয়, যে আমাদের যেমন বইয়ের প্রথম পাতাকে ইন্ডেক্স পেজ বলা হয়, যেখানে সমস্ত পেজের সূচিপত্র থাকে, প্রত্যেকটা পেজে যাবার রাস্তা থাকে। ঠিক সেরকম একটা ওয়েবসাইটের যে প্রথম পেজটা সেটাকে হোম পেজ বলা হয়। যেমন তুমি ফেসবুকে ঢুকলে তুমি যে প্রথম পেজটায় ঢোকো সেটাকে হোম পেজ বলা হয়। তো হোম পেজটাকে ইন্ডেক্স দিয়ে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ইন্ডেক্স বলে থাকি, index.html। ওকে, তো ইন কেস জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে index.js বা CSS এর ক্ষেত্রে index.css এরমভাবে আমরা নাম দিই। তো HTML এর ক্ষেত্রে আমরা index.html দিয়ে একটা ফাইল ক্রিয়েট করবো। ওকে, তো এবার HTML এর স্ট্রাকচার বোঝা যাক। তো HTML কীভাবে করবে, তোমার HTML এর মধ্যে ট্যাগ থাকে। এবার ট্যাগ জিনিসটা কি, ট্যাগ হচ্ছে দেখো প্রথমে তোমার লেস দ্যান সিম্বল দিয়ে শুরু হবে, ডক টাইপ HTML, এটা চলে গেল। এটা HTML5-এ এটা ডিক্লেয়ার করতে হয় ইনিশিয়ালি। এরপর আমরা শিখবো যে ট্যাগ কী জিনিস, ট্যাগ দেখব। তো ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, যে ট্যাগ কীরকম জিনিস, লেস দ্যান সিম্বল দিয়ে শুরু হয়, দিয়ে কিছু একটা টেক্সট থাকে ইন্টারনালি, দিয়ে ক্লোজ হয়ে যায়, এবং এটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হয়। তো এইগুলোকে ট্যাগ বলা হয়। এটা হচ্ছে HTML ট্যাগ। এছাড়াও বিভিন্ন ধরনের ট্যাগ এখানে রয়েছে। তো এখানে ট্যাগের মাধ্যমে HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজে এই ধরনের ট্যাগ ইউজ হয়। প্রত্যেকটা ট্যাগের কিন্তু ওপেনিং এবং ক্লোজিং হয়ে থাকে। ওপেনিং এবং ক্লোজিং মানে কি, যে দেখো এখানে HTML ওপেনিং হয়েছে, HTML ক্লোজিং হয়েছে, এবং এর ভেতরে চাইলে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করতে পারি। তো ক্লোজিং ট্যাগটা ঠিক কীরকম, ওপেনিং ট্যাগের মতোই, সেম অ্যাজই, জাস্ট এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। যেহেতু এটা আমরা ভিজুয়াল কোডে করছি, তো আমরা HTML ওপেনিং করলে ও অটোমেটিক্যালি ক্লোজ করিয়ে দেয়, যেটা আমাদেরকে আলাদা করে করতে হয় না। অন্য কোনো নর্মাল কোড এডিটর হলে সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে লিখতে হতো। HTML এর মধ্যে বেসিক স্ট্রাকচারের মধ্যে আমাদের এর ভেতর হেড ট্যাগ হয়। HTML এর
ভেতর হেড ট্যাগ হয় এবং বডি ট্যাগ হয়। হেড ট্যাগ বেসিক্যালি তোমার যে ব্রাউজারকে কিছু ডেটা দেবার কাজে লাগে। আচ্ছা, কী কাজে লাগে তার আগে আমরা একবার এটাকে ওপেন করে নিই ব্রাউজারে, ঠিক আছে? তো আমরা গো লাইভ করবো। এই গো লাইভটা কেন আসছে এখানে, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করে রেখেছি লাইভ সার্ভার এবং প্রিটিয়ার করে কি, প্রিটিয়ার আমাদের কোডটাকে অর্গানাইজ রাখে। যেমন ধরো আমরা এভাবে রাখলাম, পড়তে অসুবিধা হবে যে কোনটার ভেতরে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন কন্ট্রোল এস মারি তো অটোমেটিক্যালি জিনিসটাকে ফরম্যাট করে দেয়। এবং লাইভ সার্ভার কী করে, লাইভ সার্ভার আমাদের যে এই ফাইলটাকে রয়েছে অটোমেটিক্যালি ব্রাউজারে ওপেন করিয়ে দেয় এবং আমরা এখানে কিছু চেঞ্জেস করলে ব্রাউজার অটোমেটিক রিফ্রেশ করে যায়, যাতে আমাদের বারবার রিফ্রেশ করতে না হয়। তো স্টার্ট করা মাত্র এই পেজটা আমাদের ব্রাউজারে খুলে গেছে, দেখো index.html এবং একটা পোর্টের ওপর খুলেছে। আমরা চলে যাবো কোডিংয়ে, এটাকে বন্ধ করে দিই। তো এখানে আমাদের দেখো এখানে বডি হেড ট্যাগ আর বডি ট্যাগ দুটো ট্যাগ আছে আমরা দিয়েছি, অথচ এখানে কোনো কিছু আসেনি, ফুল ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। এবং এখানে শুধু নামটা এসছে, index.html ফাইলের নামটা এসছে। এটা আমাদের পেজের মধ্যে যা কিছু দেখা যায়, টেক্সট হোক, ইমেজ হোক, ভিডিও হোক, একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিস থাকে, টেক্সট, ইমেজ, ভিডিও সব ধরনের জিনিস থাকে। তো সেগুলো যে দেখা যায় সেগুলো বডি ট্যাগের মধ্যে থেকে আসে। তো বডি ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন রকম ট্যাগ ইউজ করি ইন্টারনালি, তো সেগুলো ওখানে রেন্ডার হয়ে যায়, রেন্ডার অর্থাৎ দেখা যায়। তো এক্ষেত্রে আমাদের প্রথমেই আছে h1 ট্যাগ। এই h1 ট্যাগের ভেতর আমরা কিছু লিখলে সেটা বডির ভেতর দেখা যাবে। তো আমরা এটাকে সেভ করছি, আমার অটো সেভ অন করা আছে, ভিএস কোডে অটো সেভ বলে একটা অপশন আছে, অটো সেভ অন করা আছে বলে আমার অটোমেটিক সেভ হয়ে যায় ফাইল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা যদি ব্রাউজারে চলে যাই আমরা দেখতে পাবো এখানে দিস ইজ h1 ট্যাগ, এই জিনিসটা চলে এসেছে। ইভেন এটাকে আমরা যদি পাশাপাশি রাখার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমরা এখানে যত চেঞ্জ করব দেখবে এটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউজারে। এখানে একটা ফুল স্টপ অ্যাড করলাম, ফুল স্টপটাও চলে এলো। ওকে, এরপর আছে h2 ট্যাগ আছে, তো আমরা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো h2 ট্যাগ কীরকম হয়, h2 দিয়ে শুরু হয়, h2 দিয়ে শেষ হয়। তো h2 ট্যাগের যে কন্টেন্ট আমরা এটা দিয়েছি, তো এখানে এটা চলে এসেছে। এরকম বিভিন্ন ধরনের ট্যাগ আছে যেগুলো সম্পর্কে আমরা শিখবো। এবং একটু হেড ট্যাগ নিয়ে বুঝে নিই কী হয়। হেড ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট দিলে এটা ব্রাউজারে শো হয় না। হেড ট্যাগ মূলত থাকে সার্চ ইঞ্জিনের জন্য বা ব্রাউজারের জন্য কিছু ডেটা, যে পেজটা কী ল্যাঙ্গুয়েজে আছে, পেজটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, কী ধরনের ক্যারেক্টার ইউজ হয়েছে, বা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা হেড ট্যাগে আমরা টাইটেল দিতে পারি। যেমন দেখবে তোমরা যদি google.com খোলো, আমরা google.com একবার খুলে নিই। তো google.com খুললে এখানে দেখতে পাবে যে টাইটেল বারে গুগল লেখা আছে, কিন্তু এখানে আমাদের যে ফাইলের নাম লেখা আছে। তো এখানটায় আমরা যদি টাইটেল ইউজ করি তো সেক্ষেত্রে কী হবে, যে আমরা যদি এখানে লিখে দিই যে মাই ওয়েবসাইট, তো সেক্ষেত্রে কী হবে দেখবে এই জায়গাটাতে আমাদের এই লেখাটা চলে এসেছে। ইভেন এখানে দেখবে গুগলে আইকন আছে, সেটার জন্য ফেবিকন বা ইমেজ অ্যাড করা যায়, ফ্যাব আইকন অ্যাড করা যায়। তো সেটা এই মুহূর্তে আমরা করছি না, এখানে লিঙ্ক করতে হয়, সেটাও হেডের মধ্যে করতে হয়। মানে যত জিনিস আমাদের ব্রাউজারের সাথে কমিউনিকেট করতে হবে কিন্তু সেটা পেজের মধ্যে দেখাবো না, সেগুলো আমাদের হেডে অ্যাড করতে হয়। তো এক্ষেত্রে আমরা h1 এবং h2 দেখলাম। এরপর এই ধরনের ট্যাগ h6 পর্যন্ত আছে, তো আমরা অ্যাড করে দিই এক্ষেত্রে কপি পেস্ট করে। তো h3, এটা h3 যেহেতু ওপেন হয়েছে h3 ক্লোজও হবে। তো এখানে দেখতে পাবে h3 সাইজ এখানে ছোট, যদিও ওই ভেতরে লেখাটা চেঞ্জ করিনি বলে ওখানে h2 দেখাচ্ছে। তো দেখো h3 লেখাটা এখানে ছোট h2 এর থেকে। এবং h4 ভিএস কোডে একটা ইজি প্রসেস আছে, আমরা এটাকে সিলেক্ট করতে পারবো এই টু ওয়ার্ডটাকে, এবং কন্ট্রোল ডি মারলে সবকটা টু সিলেক্ট হয়ে যাবে পরপর। যতবার মারবো তারপরে যতগুলো টু আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং এগুলোকে একসাথে ধরে আমরা 6 করে দিতে পারবো। তো ইজিলি আমাদের কাজ হয়ে যায় ভিএস কোডে। ওকে, তো দেখো সেভ করলাম, আমাদের বডি রিফরম্যাট করে দিলে, এক্সট্রা স্পেসটাকে সরিয়ে দিল। ওকে, তো এটা গেল হেড ট্যাগ। তো এগুলো হচ্ছে হেডিং হিসেবে ইউজ হয়। যে কোনো তুমি নিউজ ব্লগে চলে যাবে, যে কোনো নিউজে ধরো আমরা চলে যাচ্ছি, তো যে কোনো একটা নিউজ আমরা ওপেন করে নিলে তোমরা দেখতে পাবে যে কোনো ওয়েবসাইট হোক সেখানে বিভিন্ন ধরনের টেক্সটের সাইজ থাকে। তো এটা এই যে যেমন ধরো এই পেজটায় এটা লেখাটা বড়, এখানের লেখাটা অনেকটা বড় সাইজে লেখা, এগুলো বড়, এগুলো ছোট সাইজে লেখা। তো বিভিন্ন ধরনের টেক্সটের সাইজ থাকে, এখানে লিঙ্ক আছে। এরকম প্রত্যেকটা জিনিসে আমরা দেখব যে কিভাবে করা হয় HTML-এ। তো এখানে যেমন এগুলো ইমেজ, তো প্রত্যেকটা জিনিসে আমরা দেখব।
তো বর্তমানে আমরা সিএসএস ইউজ করছি না, বেসিক্যালি এই যে কালারিং যে প্রপার্টিগুলো, এই যে নীল, এটা কালো সামথিং, এই কালারগুলো বেসিক্যালি, বা এই যে রাউন্ডেড বর্ডারটা, এটা রাউন্ডেড, এটা স্কোয়ার, এটা রাউন্ডেড, এখানে দুটো দাগ রয়েছে ওপরে নিচে, তো এই জিনিসগুলো বেসিক্যালি সিএসএস দিয়ে অ্যাপ্লাই করা হয়। যে স্টাইলিংয়ের যত কাজ হয় সিএসএস দিয়ে অ্যাপ্লাই করা হয়, এবং যে ওয়েবসাইটের যে স্ট্রাকচার, এটা এইচটিএমএল দিয়ে ডিফাইন হয়। তো আমরা প্রথমে স্ট্রাকচারটাই শিখে নেব, তারপর আমরা স্টাইলিংয়ে যাব নেক্সট ভিডিওতে। তো এই মুহূর্তে আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা এখানে কি দেখলাম, কিছু বড় টেক্সট হয়, কিছু ছোট টেক্সট হয়। তো এই ছোট টেক্সটগুলো কি করে আনবো? তো H6 ইউজ করব না, এর জন্য আমাদের প্যারাগ্রাফ ট্যাগ হয়, পি ট্যাগ হয় প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কোনো একটা কন্টেন্ট অ্যাড করতে পারি, যেরকম ধরো এই কন্টেন্টটাকে যদি আমরা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই, তো এই কন্টেন্টটা এখানে শো হয়ে যাবে। তো সেভ করব যাতে আমাদের সিঙ্গেল পেজে ভালোভাবে ফরম্যাট হয়ে যায়। এই দাও, এই যে এটা লিখলাম, তো এটা তুমি দেখতে পাবে যে এখানে চলে এসেছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এবং এখানে সামারি দেবো। এই সামারি যে থার্ড রাউন্ড, এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো H2 ট্যাগের মধ্যে। ওকে, তো এখানে আমাদের দেখো একটা ওয়েবসাইটের মতো স্ট্রাকচারই তৈরি হচ্ছে। তো দেখো আমাদের H1, H2 এবং প্যারাগ্রাফ, তো ঠিক এরকমই একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। হ্যাঁ, কালারিং জিনিসগুলো আমরা এখনও অ্যাড করিনি, কালারিং অ্যাড করলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। তো এক্ষেত্রে আমরা আরও জিনিস অ্যাড করতে পারি। আচ্ছা, এবার দেখে নেবো যে এই জিনিসগুলো, এগুলো কী করে আনবো। এটা দেখো 1, 2, 3 এই জিনিসগুলো আছে, এটাকে বলা হয় লিস্ট এলিমেন্ট। তো আমাদের HTML এর মধ্যে লিস্ট এলিমেন্ট বলে একটা জিনিস আছে। দু ধরনের লিস্ট হয় HTML এ, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কাকে বলে? তো আমাদের প্রথমে দেখে নেবো আনঅর্ডার লিস্ট, ইউএল। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে ইউএল দিয়ে লেখা হয়, আনঅর্ডার লিস্ট। তো সেক্ষেত্রে আমাদের বুলেট পয়েন্ট আসে, দেখবে বিভিন্ন জায়গাতে আমরা লিস্ট অ্যাড করার সময় সামনে ডট 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 দিয়ে লিস্টের আইটেমগুলোকে শুরু করি, ওটাকে বুলেট পয়েন্ট বলা হয়। তো এই বুলেট পয়েন্ট কীভাবে আসবে, আমরা কি করব, আনঅর্ডার লিস্ট ট্যাগ ইউজ করছি, ইউএল ট্যাগ। এরপর আমরা করব লিস্ট আইটেম, তো লিস্ট আইটেম ট্যাগ। তো এবার আমরা দেখো এখানে একটা বুলেট পয়েন্ট চলে এসেছে, যেই একটা লিস্ট আইটেম অ্যাড করেছে, একটা বুলেট পয়েন্ট কিন্তু এখানে ছোট্ট করে চলে এসেছে। তো এর ভেতর আমরা কিছু একটা আইটেম নিতে পারি। তো এক্ষেত্রে আমরা ধরে নাও এই টেক্সটটা, এইটুকু টেক্সট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে কি হবে, সরি এটা পেজটা নড়ে গেল, আমরা একটু ঠিকঠাক রেখে নিই। ও সরি, ভুল করেছি। ওয়েট, তো এই সাইডে চলে এসেছে, ঠিক আছে, নো ইস্যু। তো আমরা দেখো লিস্ট এলিমেন্টের ভেতর আমরা কি করব, এখান থেকে আমরা এই টেক্সটটাকে নিয়ে নেব এবং লিস্ট এলিমেন্টের মধ্যে ফেলে দেবো। তো ওকে, এটা দেখো চলে এসছে আমাদের প্রথম ডট। ওকে, আমরা এরকম আরও কয়েকটা লিস্ট এলিমেন্ট তৈরি করি। তো আরও কয়েকটা লিস্ট এলিমেন্ট তৈরি করার জন্য আমরা কি করব, যে এই লিস্ট এলিমেন্টটাকে আরও কয়েকটা লিস্ট আইটেম তৈরি করে দেবো, লিস্ট আইটেম। ওকে, আরও একটা তৈরি করে দিই, এটা কপি পেস্ট করতে পারি। ওকে, তো এবার আরও কিছু টেক্সট এখানে অ্যাড করে দেওয়া হোক। তো এখানে তোমরা দেখতে পাবে অটোমেটিক্যালি এখানে বুলেট পয়েন্ট অ্যাড হয়ে গেছে, ইভেন ব্ল্যাঙ্ক যে আইটেমটা আছে ওটাতেও একটা বুলেট পয়েন্ট অ্যাড হয়েছে। তো ব্ল্যাঙ্ক যে আইটেম, এখন এটা ফুলফিল হয়ে গেল। তো দেখো এটা হচ্ছে বুলেট পয়েন্ট এসে গেছে। তো বুলেট পয়েন্ট ঠিক এরকমই একটা জিনিস। ওকে, তো এই গেল ব্যাপার। এরপর আমরা চলে যাবো অর্ডার লিস্ট, যেটা এখানে অ্যাকচুয়ালি ইউজ হয়েছে। এখানে দেখবে বুলেট পয়েন্ট ইউজ হয়নি, নিউমেরিক লিস্ট ইউজ হয়েছে। তো এটাকে বলা হয় অর্ডার লিস্ট। তো কিছুই না, জিনিসটা একই রকম, জাস্ট ইউএল এর জায়গায় ওএল লিখবো, মানে অর্ডার লিস্ট। ওটা আনঅর্ডার লিস্ট ছিল, এটা অর্ডার লিস্ট আছে। ওকে, তো এখানে একইভাবে আমরা লিস্ট আইটেমগুলোকে অ্যাড করে দেবো। তো লিস্ট আইটেম কপি করে আনতে পারি আমরা, তো সেমভাবে আমরা পেস্ট করে দেবো, এটা লিস্ট আইটেম হয়ে যাবে। তো দেখো দেখতে একটু অসুবিধা হতে পারে জিনিসটা, আমরা পেজটাকে একবার বড় করে নিই। তো এখানে কি আছে দেখো, বেসিক্যালি কি করেছি আমরা, তো এখানে অর্ডার লিস্ট আইটেম দিয়ে ওপেনিং ক্লোজিং ট্যাগ এবং এর মধ্যে কিছু কন্টেন্ট আছে, এটাও তাই সেমভাবে। তো এখানে আমরা যখন ব্রাউজারে যাব, ব্রাউজারে দেখতে পাবে এটা আবার ওভাবেই জেনারেট হয়ে গেছে। তো এটাকে আবার ছোট করে দিই, পেজটাকে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে দেখো 1, 2, 3, এবং এই 1, 2, 3 যে নাম্বারগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাড করিনি, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। তো এরপরে যদি আমি আরও একটা অ্যাড করে দিই আইটেম, অটোমেটিক্যালি কিন্তু 4 অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু নিউমেরিকটা আমরা ম্যানেজ করছি না, যতগুলো আইটেম থাকবে ব্রাউজার এগুলোকে অ্যাসাইন করে নাম্বারগুলোকে অ্যাড করে দেবে।
তো তো ঠিক এই জিনিসটা এখানে ইউজ হয়েছে। তো এখানে আমরা দেখবো এরপর কি আছে, রিলেটেড লিঙ্কস এবং লিঙ্ক ট্যাগ। তো এগুলোকে লিঙ্ক ট্যাগ বলা হয়, অর্থাৎ এগুলোতে ক্লিক করলে আমরা অন্য কোনো একটা পেজে চলে যাবো। তো ক্লিক করে একবার দেখি, দেখো পেজ রিফ্রেশ হলো, অন্য একটা পেজে চলে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ট্রাই করে দেখব। তো কি করা যায় এটার জন্য, তো এখানে দেখো রিলেটিভ লিঙ্কস আছে। তো রিলেটিভ লিঙ্কস এটা আমার যতদূর মনে হচ্ছে H3 বা H4 এটা তৈরি করা হয়েছে। তো আমরা একটা H4 দিয়ে দিই এখানে, ওকে। এখানে একটা H4 ট্যাগ দিয়ে দিচ্ছি এবং রিলেটেড লিঙ্কস দিয়ে দিচ্ছি, ওকে। তো আমরা দেখি আমাদেরটা কীরকম লাগছে, ইয়েস একদম। তো তারপর আমরা কিছু লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক তৈরি করার জন্য লিঙ্কের জন্য অ্যাঙ্কার ট্যাগ ইউজ হয়। অ্যাঙ্কার ট্যাগ অ্যাকচুয়ালি লিঙ্ক কের জন্য ইউজ করা হয়। তো এই অ্যাঙ্কার ট্যাগ এ দিয়ে ডিক্লেয়ার করা হয়। তো অ্যাঙ্কার ট্যাগ কীরকম লেখা হয়, ওপেনিং ক্লোজ হয়ে গেল যে কোনো অন্যান্য ট্যাগের মতো। তো এক্ষেত্রে অ্যাঙ্কার ট্যাগের ভেতর আমাদের যে কন্টেন্টটা আছে এটাকে আমরা দিয়ে দেবো। তো ঠিক আছে, এই যে টেক্সটটা এখানে আসছে এই টেক্সটটাকে আমরা ধরে এখানে ফেলে দেবো। তো এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ফেলে দেবো। তো এক্ষেত্রে কী হবে যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এই টেক্সট হলো, কিন্তু এটা এখনও ক্লিক করা যাচ্ছে না, ক্লিক করলে তো কিছু হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা কী করব, আমাদের যে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আমরা কপি করে নেবো এখান থেকে, কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক কপি হয়ে গেছে। তো আমরা এটা কোথায় ফেলবো, লিঙ্কেও তো বলতে হবে যে কোথায় যেতে হবে। এটা তো টেক্সটটা গেল, লিঙ্কের বডি গেল। তো লিঙ্কের মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। এখানে HREF দিয়ে আমরা লিঙ্কে বলতে পারি যে ভাই তুমি, তোমার উপর যদি ক্লিক করা হয় তুমি এই পেজটাতে নিয়ে যাবে। তো এটাকে অ্যাট্রিবিউট বলা হয়, HREF অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এখানে দেখো দিচ্ছে তোমার VS কোড এখানে সাজেশন দিয়ে দিচ্ছে। HREF দিয়ে এরকমভাবে তোমরা লিখতে পারো বা হ্যাশ লিখতে পারো, হ্যাশ রাউটার ইউজ হয়, সেগুলো আমরা পরে আসবো, এই মুহূর্তে আমরা ডিসকাশনে যাচ্ছি না। তো দেখো অটোমেটিক এখানে একটা দাগ এসে গেছে, ঠিক এই লিঙ্কটার মতো এখানে দাগ এসে গেছে। তো এখানে দেখতে পাবো ক্লিক করলে আমরা এখন ওই পেজটাতে যেতেও পারবো। ক্লিক করে একবার দেখি, ইয়েস আমরা চলে এসেছি। তো এক্ষেত্রে আমরা আরও কয়েকটা লিঙ্ক এভাবে অ্যাড করে দিই। তো কিভাবে অ্যাড করব, তো কপি পেস্ট করে দিই লিঙ্কগুলো, আর বাকি যেগুলো কন্টেন্ট আছে সেগুলোকে আমরা নিয়ে চলে আসি। তো তার জন্য এখানে আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, লিঙ্কের যে কন্টেন্টটা হবে সেটা হচ্ছে এই ভেতরটা, এই যে ভেতরে বডিটা আছে এটা হচ্ছে লিঙ্কের কন্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি ভিজিবল হবে ব্রাউজারে। আর যে এই লিঙ্কগুলো এগুলোতে নিয়ে যাওয়া হবে, এটা ভিজিবল হবে না ব্রাউজারে, ভেতরে যে HREFটা। তো এই ক্ষেত্রে আমরা এগুলোকে বডির মধ্যে ফেলে দেবো, এটা হচ্ছে অ্যাঙ্কার বডি, এবং এটা HREFটা যে ওটা অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক আছে, আমরা সেভ করছি। তো সেভ করলে আমাদের সেভ করে আমরা একবার ব্রাউজারে চলে যাবো, আমাদের যে সাইটটা সেটা আমরা দেখে নেব। দেখো এরকম চলে এসেছে। ইভেন এগুলোকে আমরা লিস্ট এলিমেন্টের মধ্যেও ফেলতে পারি, দেখতে ভালো লাগবে জিনিসগুলো। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে, আমরা যদি একটু স্টাইলিং করতে চাই জিনিসগুলো 1 2 3 বা বুলেট আইটেম এরকম দিতে চাই, সেক্ষেত্রে কিছু না, আমাদের কি করতে হবে যে এখানে লিস্ট আনঅর্ডার লিস্ট যদি দিই UL, তো UL দেবো এবং এখানে লিস্ট আইটেম দেবো LI, এবং এই একটা একটা করে আমরা এগুলোকে কাটবো, কেটে এর ভেতরে ফেলে দেবো। সেক্ষেত্রে দেখতে পাবে যে আইটেমগুলো এরকম বুলেট পয়েন্টের মধ্যে এসে গেছে, তাই তো। তো একইভাবে আমরা বাকিগুলোর সাথে করে দিতে পারি, এই মুহূর্তে না করলে চলে, বাট করেও দেওয়া যায়, করে দিই। ওকে, তো বাকিগুলো তো কপি পেস্টই করে দেবো। তো এখান থেকে এটা Ctrl+X করবো, কেটে নিলাম, এখানে পেস্ট করে দেবো। অ্যাকচুয়ালি কিছু প্রবলেম হয়েছে, ইয়েস, এর মধ্যে পেস্ট করে দেব। আর এটাকে নেব Ctrl+X এবং এর মধ্যে পেস্ট করে দেবো এবং সেভ করে দিলাম। তো দেখো এখানে আমাদের এই বুলেট পয়েন্টের মধ্যে এগুলো লিস্ট আইটেম হিসেবে এটা এসে গেছে। দেখো আমাদের অনেকটাই ওয়েবসাইটের স্ট্রাকচারের মতো তৈরি হচ্ছে। তো তুমি যদি এখানে দেখতে চাও যে এটা এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি, কী ধরনের কোডে তৈরি, সেটাও তুমি দেখতে পারো। কীভাবে দেখবে, তো তুমি F12 টিপে দেবে, F12 বা আরেকটা প্রসেস আছে তোমার করার, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে দেবে। তো ইন্সপেক্ট করলে তুমি দেখতে পাবে যে এই যে প্রত্যেকটা এখানে ট্যাগ ইউজ হচ্ছে, এখানে দেখো বডি ট্যাগ, হেড ট্যাগ, এই প্রত্যেকটা জিনিস ইউজ হয়েছে। হেড ট্যাগের মধ্যে টাইটেল আছে, তো টাইটেলের মধ্যে আমরা কি বলেছিলাম যে টাইটেল দিয়ে আমাদের যে পেজের নাম দেখানো হয়, এই দেখো পেজের নামটা এখানে রয়েছে। তো এখানে টাইটেল ট্যাগ রয়েছে, আরও বিভিন্ন ধরনের মেটা ট্যাগ রয়েছে যেগুলো ডেসক্রিপশন, এগুলো SEOর কাজে লাগে, রোবটের কাজে লাগে।
দেখবে এখানে ফ্যাব আইকন রয়েছে, কোথাও টাইটেল রয়েছে আরও, তো বিভিন্ন ধরনের জিনিস, স্ক্রিপ্ট আরও অনেক কিছু রয়েছে, জাভাস্ক্রিপ্ট, এগুলো হেডিং ট্যাগের মধ্যে আমরা দিতে পারি, হেড ট্যাগের মধ্যে দিতে পারি। তো হেড ট্যাগ ব্রাউজারে শো হয় না, জাস্ট ব্রাউজারকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য ইউজ করা হয়। বাকি যতটা শো হচ্ছে এটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে থাকে। তো বডি ট্যাগের মধ্যে এখানে নো স্ক্রিপ্ট ট্যাগ রয়েছে। নো স্ক্রিপ্ট ট্যাগটা বেসিক্যালি কী কাজে লাগে দেখবে, নো স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে যদি তোমার পেজে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে সেক্ষেত্রে নো স্ক্রিপ্ট ট্যাগ রেন্ডার হয়। তো এগুলো নিয়ে আমরা পরে আসবো, এই মুহূর্তে এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার নেই। এগুলো ডিভ ট্যাগ, হেডার ট্যাগ, ন্যাপ ট্যাগ, মেইন, এগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়েবসাইট স্ট্রাকচার, কিন্তু এই মুহূর্তে আমাদের এত অ্যাডভান্সের দরকার নেই। আমরা আমাদের যে বেসিক ট্যাগগুলো ওগুলো নিয়ে আমরা শিখে নেব। ওকে, তো এখানে দেখো অ্যাঙ্কার ট্যাগ আছে, এটা যেহেতু একটা লিঙ্ক আছে, এটা দেখো অ্যাঙ্কার ট্যাগ ইউজ হয়েছে এখানে। ইভেন এই লিঙ্কগুলোকেও যদি তুমি দেখো, এখানে ক্লিক করে তুমি এই ওয়েবসাইটে আসতে পারো এইভাবে। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে, দেখো এরাও এখানে লিস্ট আইটেমই ইউজ করছে, আমরা লিস্ট আইটেমই ইউজ করছিলাম অ্যাকচুয়ালি। এবং এরা এখানে কি করেছে, তো এই অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছে এবং অ্যাঙ্কার ট্যাগের ভেতর আমি টেক্সটটাকে রেখে দিয়েছে। তো পুরো কোডটাই তোমরা দেখতে পাবে বেসিক্যালি, যে কোনো পেজে গিয়ে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি ইন্সপেক্ট এলিমেন্ট করলে সেই পেজের যে কোডগুলো তুমি দেখতে পাবে। আচ্ছা, তো এখানে লিস্ট এলিমেন্ট ইউজ হয়েছে, তো আমাদেরগুলো বুলেট পয়েন্ট এসছে, এদেরটাকে এরকম অ্যারো এসছে কেন? বেসিক্যালি এটা কি হয়েছে, এদের এই যে লিস্ট এলিমেন্ট, এই লিস্ট এলিমেন্টের মধ্যে এরা এই যে ইমেজটাকে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে সেট করে রেখেছে। ওকে, তো এটা সিএসএস দিয়ে করা হয়েছে, সিএসএস এর থ্রুতে এটা করা হয়েছে। তো এগুলো আমরা পরে আসবো, এগুলো কীভাবে করা হয় সিএসএস চ্যাপ্টারে আসবো। তো এই মুহূর্তে আমরা সেই সবে যাচ্ছি না, এই পেজটাকে আপাতত আমরা বন্ধ করে দিতে পারি। ওকে, তো এছাড়াও আমরা কিছু জিনিস আমরা দেখবো, যেমন টেবিল। এছাড়াও HTML এ দেখবো অনেক সময় আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট বা আমাদের রেজাল্ট বা মার্কশিট এগুলো যে তৈরি, দেখবে একটা কলাম আর রো এই ধরনের জিনিসের মধ্যে আসে। তো রো আর কলাম, তো ওটাকে টেবিল বলা হয়ে থাকে। তো টেবিল আমরা দেখব টেবিল কীরকমভাবে করা হয়। তো টেবিলের জন্য আমাদের টেবিল ট্যাগ আছে। টেবিলের জন্য আমাদের 3 ধরনের ট্যাগ ইউজ করা হয়। তো টেবিলের জন্য আমাদের 3 ধরনের ট্যাগ ইউজ হবে। তো প্রথম হচ্ছে টেবিল, তার মধ্যে আসবে টেবিল রো এবং টেবিল টেবিল ডেটা। তো এই ধরনের 3টে ট্যাগ আছে। 3টে ট্যাগ বেসিক্যালি মনে রাখতে হবে, বা মনে না রাখলেও চলে। প্রথম তোমরা দেখে দেখে করবে, পরে মুখস্থ হয়ে যাবে, নিজে থেকে মনে রাখার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আমরা কী করবো, টেবিল ইউজ করব। তো টেবিলটাকে ওপেন করলাম, এর মধ্যে আমরা কি করব, টেবিল রো করব। টেবিল রো, এর মধ্যে আমরা টেবিল হেড। তো টেবিল হেড মানেটা কি, তুমি দেখবে টেবিলের মধ্যে, আচ্ছা প্রথমে আমরা একটা টেবিল দেখিয়ে আনি। তো প্রথমে আমরা টেবিলে একটা স্যাম্পল দেখিয়ে আনি। তো আমরা উইকিপিডিয়াতে চলে যাব। তো দেখো এই ধরনের যে জিনিসগুলো, এগুলোকে টেবিল বলা হয়। তো টেবিলের মধ্যে কি আছে, যে এই ক্যাপশন আছে, একটা হেডিং আছে, এবং এর নিচে কিছু ডেটা রয়েছে। প্রত্যেকটা লাইন বাই লাইন এই ডেটাগুলো স্টোর হয়। এগুলো আমাদের মার্কশিট বা যে কোনো ধরনের ডেটা শো করার সময় আমরা টেবিল ইউজ করি। তো আমরা এই টেবিল HTML কীভাবে তৈরি করবো আমরা দেখে নেব। প্রথমে আমরা টেবিল ট্যাগ নেব, টেবিল রো নেব। টেবিল রো বলতে কি, রোটাকে আমরা টেবিল রো বলে থাকি। এর মধ্যে আমরা টেবিল হেড নেব, TH। তো TR মানে টেবিল রো, আর TH মানে টেবিল হেড। তো এবার এই হেডের মধ্যে আমরা কী দেবো, আমরা এখান থেকে আমরা একটা ইন্সপিরেশন নিয়ে নেব এদের যে টেবিল ট্যাগ আছে। তো এখানে আমরা হেডার টেক্সট দেবো। ওকে, হেডার টেক্সট 1 2 3 করে দেবো আমরা। হেডার টেক্সট 1, এবং মাল্টিপল হেডার টেক্সট যেহেতু আছে, মাল্টিপল হেডার রয়েছে, তো হেডার টেক্সট 2, হেডার টেক্সট 3 আমরা করব। তো তোমরা দেখতে পাবে এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে অলরেডি। টেবিল অ্যাকচুয়ালি বর্ডারগুলো আসবে না, তো আমরা আবার সাইড করে নিই যাতে কোড করতে সুবিধা হয়। তো একটু জুম করে নেওয়া যাক পেজটাকে, আমরা নিচে চলে যাবো। তুমি এখানে দেখতে পাবে যে এই জিনিসটা তৈরি হয়েছে। তো আমরা এখানে একটা আলাদা ট্যাগ আছে, ব্রেক ট্যাগ আছে, ব্রেক ট্যাগ ইউজ করতে পারি আমরা। যেহেতু এগুলো একদম গায়ে চলে আসছে, ব্রেক ট্যাগ হয়। তো আমরা ব্রেক ট্যাগ কখন ইউজ করি, আমাদের কোনো একটা লাইনে স্পেস দিতে গেলে, মাল্টিপল স্পেস দিতে গেলে আমরা মাল্টিপল ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে দেখবে এই টেক্সটটা নিচে চলে গেছে, যেটা আমাদেরকে কিছুটা বুঝতে হেল্প করছে যে এটা আলাদা একটা টেক্সট। তো হেডার টেক্সট 1, হেডার টেক্সট 2, হেডার টেক্সট 3, ওকে, এরকম এসছে, পাশাপাশি এসছে। এতক্ষণ যত কিছু আমরা লিখছিলাম, দেখবে এই 3টে লাইন আমরা যখন লিখছিলাম সব কিছু নিচে আসছিল। এই টেবিল রো এর মধ্যে, যেহেতু একটা সিঙ্গেল রো এর মধ্যে রয়েছে, এটা পাশাপাশি আসছে। তো টেবিলটা হেডার টেক্সট 1, হেডার টেক্সট 2, হেডার টেক্সট 3। তো আমরা আবার একটা রো নিয়ে নেব, টেবিল রো। এবার এর মধ্যে ডেটা স্টোর করব। তো ডেটা স্টোর করার জন্য TD ইউজ করব, TD ট্যাগ। তো TD ট্যাগের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ডেটা স্টোর করতে পারি। তো টেবিল ডেটা 1, টেবিল ডেটা 2 রাখবো, টেবিল ডেটা 1,
তো তুমি দেখতে পাবে টেবিল ডেটা 1 হেডার টেক্সট 1 এর ঠিক নিচে এসছে। তো এরকমই সিকোয়েন্স ফলো করবে, এভাবে যদি করি 2 এবং 3। তো দেখো এটা টেবিলের মতো আকৃতি নিল। এবার তুমি বলতে পারো যে এটা দেখো ওই বর্ডারগুলো নেই, তো বর্ডার অ্যাড করা যেতে পারে, যদিও সেটা সিএসএস দিয়ে অ্যাপ্লাই করা হয়, তবে এইচটিএমএল এর মধ্যেও আছে, যদিও আমরা খুব একটা সেটাকে ইউজ করি না। বর্ডার যদি আমরা 1 দিয়ে দিই তো সেক্ষেত্রে দেখবে বর্ডার তৈরি হয়ে গেছে, এবং এটাকে যদি আমি 2 করি দেখবে বর্ডারটা আর একটু মোটা হয়ে গেছে, আর কিছু না। তো এটা জাস্ট বর্ডার উইথ। তো এক্ষেত্রে আমরা বর্ডার ইউজ করি, কিন্তু আমরা এগুলো সিএসএস দিয়ে বেশি অ্যাপ্লাই করি, এগুলো আমরা যাতে বেটার কন্ট্রোল পাই। তো এক্ষেত্রে দেখো টেবিলের মধ্যে ডেটা তৈরি হয়ে গেছে। এরকম মাল্টিপল রো আমরা তৈরি করতে পারি। তো রো মানে এই সোজা দাগ, আর ডেটা মানে এক একটা সেলগুলোকে আমরা ডেটা বলে থাকি। তো এখানে দেখবে এই টিএইচ কেন ইউজ করছিলাম, দেখবে এই জিনিসগুলো অনেকটা মোটা হয়েছে টেবিল হেডটা, এবং যে টেবিল ডেটা, এই টেবিল ডেটাগুলো অনেকটা পাতলা টেক্সটে এসছে, এগুলো বাই ডিফল্ট স্টাইল। এবং এখানে 4, 5, 6 করে দেব। তো এরকম যত খুশি আমরা করে যেতে পারি। তো আমাদের টেবিলটা আরও লম্বা হতে থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে আরও বাড়াতে পারি, প্রত্যেকটা টেবিলে হেডার টেক্সট 4 করতে পারি, এখানে আরেকটা করে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারি। দেখো এখনও দিইনি, যেহেতু এটা ব্ল্যাঙ্ক ছিল, এই যে এই ডেটা দিয়ে দেবো এখানে ব্ল্যাঙ্ক থেকে এটা কিছু একটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমরা এখানে 4 করে দিতে পারি, 5, 6, 7, 7, 8। তো দেখো এখানে ফিল আপ হয়ে গেল ডেটা। তো ঠিক একইভাবে এরকম আমরা মাল্টিপল রো অ্যাড করতে পারি যদি চেঞ্জ না করি। এগুলো ডাইনামিক্যালি জেনারেট হতে পারে, ডেটাবেস থেকে ডেটা এসে এরকম তৈরি হতে পারে। দেখো কত সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেল। তো এই গেল টেবিল। আমরা কি কি দেখলাম তাহলে, আমরা এই পর্যন্ত আমরা কি কি দেখলাম, হোয়াট ইউ সি। তো আমরা একটা হেডিং তৈরি করি এখানে, H1 দিয়ে, H2 দিয়ে, হোয়াট উই সি। What we see till now. তো দেখো এখনো পর্যন্ত আমরা কি কি শিখেছি, হোয়াট উই সি টিল নাও। তো আমরা কি কি দেখেছি অ্যাকচুয়ালি, আমরা এই দেখবে ডিভ ট্যাগ নেব একটা, ডিভ ট্যাগের মধ্যে আমরা লেখা শুরু করি। তো ডিভ ট্যাগের মধ্যে আমরা কি কি দেখেছি, H1 ট্যাগ দেখেছি, H1 ট্যাগ দেখেছি, দেখো এখানে চলে আসবে। H1 ট্যাগ দেখেছি, আমরা H2 দেখেছি, H3 দেখেছি, H4 দেখেছি, H5 দেখেছি, এরপর H6ও দেখেছি আমরা। এরপর কি দেখেছি আমরা, প্যারাগ্রাফ ট্যাগ দেখেছি, অ্যাঙ্কার ট্যাগ দেখেছি, টেবিল ট্যাগ দেখেছি। টেবিল ট্যাগের মধ্যে আমরা কি দেখেছি, টেবিল ট্যাগ ছিল, টেবিল রো ছিল, টেবিল হেড ছিল, এবং টেবিল ডেটা ছিল। ওকে, এরপর আমরা দেখেছি কি দেখেছি, আমাদের লিস্ট এলিমেন্ট আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ক্যাপশন ট্যাগ হয় টেবিলের মধ্যে, একটা ক্যাপশন বলে জিনিস থাকে যেটা আমরা অ্যাড করতে পারি, যেটা টেবিলের মধ্যে আমরা ভেতরে অ্যাড করতে পারি। তো ক্যাপশন ট্যাগ, তো দিস ইজ ক্যাপশন। তো এরকম দিলে আমাদের এই টেবিল হেডের মধ্যে মাঝখানে এটা চলে আসবে, ক্যাপশন হিসেবে চলে আসবে। ওকে, তো এটা চলে গেল, আমরা এগুলো দেখেছি। তো অলরেডি আমরা কি দেখলাম, ক্যাপশনও দেখে ফেললাম, ক্যাপশন দেখে ফেলেছি। ওকে, তো এরপর আমরা আর কি দেখব, এছাড়া আমরা দেখেছি লিস্ট এলিমেন্ট দেখেছি। লিস্টের জন্য আমরা কি করেছি, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, দেন হচ্ছে আমরা লিস্ট আইটেম দেখেছি। ওকে, তো এত কিছু আমাদের দেখা হয়ে গেছে। তো দেখো এগুলোকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে না লিখে আমরা এগুলোকে লিস্ট আইটেমের মধ্যে লিখতে পারতাম, জিনিসটা বেটার হতো। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এটাকে একটা লিস্ট আইটেম তৈরি করি। চলো ডিভ নেব, তো ওর মধ্যে আমরা কি নেব, অর্ডার লিস্ট নিই। যেহেতু আমরা নিউমেরিক কতগুলো জিনিস শিখেছি আমরা দেখতে চাই, তো আমরা অর্ডার লিস্ট নিই, অর্ডার লিস্ট নেব। তো অর্ডার লিস্টের মধ্যে আমরা কি করব, লিস্ট আইটেম নেব, LI। তো লিস্ট আইটেম নেব, লিস্ট আইটেমের মধ্যে আমরা এই জিনিসগুলোকে একটা একটা করে পেস্ট করব। তো কিভাবে করব প্রথমে একটু বুঝি। তো এরকম একটা জিনিস নিয়ে এলাম, তো H1, দেখো এভাবে আইটেমে এটা তৈরি হয়ে আছে, এবং এটাকে করা ইজি প্রসেস আছে, যদিও যেহেতু VS কোড ইউজ করছি আমরা, VS কোডে অনেক কিছু ফ্লেক্সিবিলিটি দেয়। তো দেখো আমরা একটু ইজি প্রসেস ইউজ করি এটা তৈরি করার জন্য। তো আমরা কি করব, এখানে চলে যাবো, পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর আমরা এখানে যে কমাগুলো আছে আমরা এগুলোকে ধরে নেব।
তো কমাগুলোকে ধরার পর আমরা প্রত্যেকটা কমা মানে এটা কন্ট্রোল ডি প্রেস করছি আমি, সরি শেষ হয়ে গেছে তো ওপরে কমা চলে গেছে, তো ওপরে কমা পর্যন্ত যাব না, আমরা শেষ কমাটা পর্যন্ত আমরা নেব, নিয়ে আমরা এন্টার মেরে দেবো, ডি 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 কন্ট্রোল ডি, অ্যাকচুয়ালি কন্ট্রোল ডি মারলে যত কমা আছে কমাগুলো সিলেক্ট হয়ে যাবে, তো এই শেষ পর্যন্ত নিলাম, আমরা প্রেস করে দিলাম এন্টার। ওকে, তো এবার আমরা কি করব, দেখো লাইন ওয়াইজ এসে গেছে। এবার তো লাইন ওয়াইজ জিনিসগুলো এসে গেছে। তো এবার আমরা কি করব, এই জায়গাগুলোকে সিলেক্ট করে নেব। তো এই জায়গাগুলো সিলেক্ট হলে কি হবে, আমরা এখানে কি লিখব, তো এখানে আমরা লিখব যে এখানে এই ট্যাগটা দেব, এখানে আমরা লিখব LI, দেখো লিস্ট আইটেম তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে প্রবলেমটা অন্য জিনিস হয়ে গেছে, ঠিক আছে তাতে কোনো ব্যাপার নেই, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট এগুলোকে সিলেক্ট করে নেব, ডি 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 কেটে দেব, দিয়ে আমরা এখানে কোথায় চলে যাব, এই পার্টগুলোকে আমরা সিলেক্ট করে নেব। যখন আমাদের অনেকটা কাজ একসাথে বাল্কে থাকে আমরা এভাবে সিলেক্ট করে কাজ করতে পারি। তো এভাবে চলে যাব, এখানে LI লিখে দেবো, /LI, দেখো এসে গেছে। এবং লাস্ট আইটেমটা আসেনি কারণ ওটা সিলেক্ট হয়নি, যেহেতু কমা ছিল না ওখানে, তো এক্ষেত্রে দেখো আমাদের ইজিলি এই জিনিসটা তৈরি হয়ে গেল। তো এখান থেকে এই জিনিস H1টা যেহেতু আগে করা ছিল এটাকে সরিয়ে দিই। দেখো আমরা এই পর্যন্ত এগুলো শিখেছি। তো উপরে এই লিস্টটাকে সরিয়ে দিই। ওকে, আমরা এত কিছু শিখে ফেলেছি অলরেডি। তো এরপর আমরা আরও কি দেখব, ইমেজ কি করে রেন্ডার করা হয়। তো ইমেজ দেখে নেব, দেখবে প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ছবি থাকে, তো ছবির জন্য আমরা ইমেজ ইউজ করি। তো ইমেজ ট্যাগ IMG ট্যাগ হয়, IMG ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, যেমন আমরা বিআর ট্যাগ করেছিলাম কিছুক্ষণ আগে, ইয়েস এখানে বিআর ট্যাগটা মিসিং হয়েছে, বিআর ট্যাগও আমরা শিখেছি, BR। তো বিআর ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, ঠিক সেরকমই ইমেজ ট্যাগও সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ বলতে আমরা কি বলছি, দেখবে প্রত্যেকটা ট্যাগে আমরা ওপেন করলে আমাদেরকে ক্লোজ করতে হয়। IMG নর্মালি আমরা যদি যে কোনো ট্যাগ, যেমন প্যারাগ্রাফ ট্যাগ যদি আমরা ওপেন করি ক্লোজ করতে হয়, কিন্তু যদি ইমেজ ট্যাগ হয় ব্যাপারটা IMG, এটা ক্লোজ করার প্রয়োজন পড়ে না, মানে এটা সেলফ ক্লোজিং হয় অ্যাকচুয়ালি, এটা দেখবো অটোমেটিক ক্লোজ হচ্ছেও না। তো সেক্ষেত্রে এটা সেলফ ক্লোজিং ট্যাগ হয়। তো এর মধ্যে আমরা ইমেজ কীভাবে ইউজ করবো, তো ইমেজ ইউজ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, একটা ইমেজ লাগবে। প্রথমত স্যাম্পল ইমেজ সার্চ করে দেবো। তো স্যাম্পল ইমেজের মধ্যে আমরা যে কোনো একটা ইমেজে চলে যাবো। তো স্টক ফটোগ্রাফি, তো যে কোনো একটা ইমেজ নিয়ে নেবো এখান থেকে, দেখা যাক এই ইমেজটাই দেখা যাক। তো কী করবো, এই ইমেজটাকে ওপেন করব। প্রথমে ওপেন করে নিই, ছবিটাকে ওপেন হয়েছে, তো এটাকে ওপেন ইন নিউ ট্যাব করে নিই এই ছবিটাকে। তো দেখো এই ইমেজটা একটা লিঙ্ক আছে, তো এই এতবার লিঙ্ক যদিও দরকার পড়ে না, বাট স্টিল আমরা নিচ্ছি, আমাদের সিম্পল লিঙ্ক পাওয়া গেলে জিনিসটা ভালো হতো। তো বাট আমরা ইমেজ কীভাবে ইউজ করবো সেটা আমরা প্রথমে বুঝে নিই, তারপর না হয় অন্য কিছু আসবো। তো দেখো ইমেজটাকে আমি দিয়েছি, কিন্তু বাট এখানে কিছু রেন্ডার হয়নি, এখানে লিস্টের নিচে কোনো কিছু আসেনি। তো ইমেজ ট্যাগের মধ্যে আমাদের SRC অ্যাট্রিবিউট দেওয়া হয়, যেমন অ্যাঙ্কার ট্যাগের মধ্যে HREF অ্যাট্রিবিউট ছিল, এখানে SRC অ্যাট্রিবিউট দেওয়া হয়। তো SRC অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তো লিঙ্কটা পেস্ট করা মাত্রই দেখবে এখানে ছবিটা চলে এসেছে, ঠিক আছে, পেজের মধ্যে ছবিটা রেন্ডার হয়ে গেছে। এবার যদি ছবিটার সাইজ অনেক বড়, তো পেজের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, তো যার জন্য পেজটা স্ক্রোলেবল হয়ে গেছে। তো আমরা চাইবো এইসব না হোক, তো তার জন্য আমরা কি করব, ইমেজটার সাইজটাকে আমরা লিমিট করে দেবো। তার জন্য কি করবো, উইথ অ্যাড করবো। উইথ একটা অ্যাট্রিবিউট ইমেজের মধ্যে যেটাকে ইউজ করা যায়, তো আমরা বলে দেবো তুমি 500 পিক্সেল ইউজ করো। তো তাতে কি হলো, ছবিটাই 500 পিক্সেল পর্যন্ত ইউজ করবে, তার বেশি ইউজ করবে না। এবার হাইটটা আমরা কি করবো, হাইট যদি আমরা বলি 500 পিক্সেল, সেক্ষেত্রে আবার ছবিটা কিন্তু চেপটে যাবে, কারণ ছবিটা কিন্তু স্কোয়ার ছিল না, ওইটাকে জোর করে স্কোয়ার করে দেওয়া হলো। তো এক্ষেত্রে আমরা সেটা করবো না, হাইট অটো করে দেবো। অটো বাই ডিফল্টও অটোই থাকে, আমরা অটো করে দেবো যদি আমরা কিছু লিখতে চাই, কন্ট্রোল চাই, ঠিক আছে, আমরা অটো করে দিতে পারি। ইন কেস আমরা যদি হাইট যে কোনো কিছু দিই 50 পিক্সেল দিই, তো একদম চেপটা ছবিটাকে ছোট করে দেবে, যেটা আমরা চাই না, অটোই রাখবো। ওকে, তো এইভাবে আমরা ছবি হাইট এবং উইথ অ্যাড করতে পারি। এবার আমরা চলে যাবো যে ভিডিও কীভাবে ইউজ করা হয়। তো ভিডিও ইউজ করার জন্য একই ব্যাপার, আমাদের ভিডিও খুঁজে আনতে হবে, একটা ভিডিও লিঙ্ক ইউজ করতে হবে। তো আমরা কি করব, ভিডিও স্যাম্পল ভিডিও সার্চ করব।
তো স্যাম্পল একটা ভিডিও, পাবলিক ভিডিওস কিছু আছে এখানে, তো দেখে নিচ্ছি আমরা একবার, জানি না স্যাম্পল ভিডিওস, তো একবার দেখে নিই এটা কী ভিডিও রেখেছে, এগুলো অলরেডি এক্সিস্ট করে কিনা একবার আমরা ব্রাউজারে খুলে দেখে নেব লিঙ্কগুলোকে। তো ভিডিওটাকে এক্সিস্ট করে, ওপেন তো হচ্ছে না, হ্যাঁ ওপেন হচ্ছে, অ্যাকচুয়ালি আছে কিছু ভিডিও। তো দেখো এখানে একটা ভিডিও প্লে হচ্ছে, তো যারই ভিডিও হোক না কেন, কোনো কার্টুন অ্যানিমেশন টাইপ ভিডিও হবে এটা। তো এক্ষেত্রে আমরা চলে যাবো কোথায়, ইমেজের নিচে চলে যাবো, আমরা ভিডিও ট্যাগ ইউজ করব। তো ভিডিও ট্যাগ ইউজ করার জন্য একটুখানি অন্যরকম কিন্তু ভিডিও ট্যাগটা। তো ভিডিও ট্যাগ কিন্তু সেলফ ক্লোজিং নয় ইমেজ ট্যাগের মতো। ভিডিও ট্যাগ হয় কিন্তু এটা সেলফ ক্লোজিং নয়, এটা ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকে এবং এর মধ্যে সোর্স দিতে হয়, SOURCE। তো সোর্স দিতে হয়, তো সোর্সের মধ্যে সোর্স হবে সেলফ ক্লোজিং ট্যাগ। তো সোর্সের মধ্যে আমি কি করতে পারি, এখানে SRC দিতে পারি, ইমেজের মতো SRC দিতে পারি কিন্তু সোর্সের মধ্যে দিতে হয় এটা। এবং এখানে ভিডিওর যে লিঙ্কটা আছে এটাকে আমরা ফেলে দেবো। তো এক্ষেত্রে দেখবে ভিডিওটা এখানে এসে গেছে এবং ভিডিওটা বর্তমানে লোড হচ্ছে যার কারণে শো হচ্ছে না। এবং ভিডিও যে উইথ হাইটও আমরা সেট করে দেবো, উইথ দিয়ে দেবো 500 এবং হাইট দিয়ে দেবো অটো। এক্ষেত্রে ভিডিওটা একটা সাইজে চলে এলো। ওকে, ভিডিওটা যে স্টার্টিং স্ক্রিন এটা অটো প্লে করতে হবে। তো এখানে ভিডিও তো এসে গেছে কিন্তু এটা প্লে হয়নি, প্রবলেমটা এখানে। এবং ভিডিওটা শুরু হয়েছে ব্ল্যাক স্ক্রিন দিয়ে, যার কারণে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্লে করার তো কোনো অপশন দেখতে পাচ্ছি না, প্লে করবো ভিডিও এসে তো গেছে কিন্তু প্লে করতে পারছি না, যার জন্য ব্ল্যাক স্ক্রিন আসছে। ওকে, তো ব্ল্যাক স্ক্রিনটাকে আমরা করার জন্য প্লে করবো, তো অটো প্লে ইউজ করতে পারি আমরা। অটো প্লে ভিডিওর মধ্যে এখানে অটো প্লে পাস করে দিতে পারি, এটাও অ্যাট্রিবিউট, বাট এটার মধ্যে কোনো কিছু করতে হয় না, মানে আমাদের আলাদা করে কিছু ইকুয়াল দিতে হয় না। তো আমরা অটো প্লে দিলে ভিডিও দেখো অটোমেটিক লোড হয় বা প্লে হতে শুরু করলো, ঠিক আছে। তো এটা একটা প্রসেস। আর কিন্তু আমরা যদি চাইছি ইউটিউবের মতো ভিডিও পেলে, যেখানে প্লে পজ বা আরও অন্যান্য সেটিং আমার কাছে থাকবে, দেখো সাউন্ডও আসছে, তো এটাকে প্লে পজ করতে পারছি না, এটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল আনতে চাই আমরা লিখবো কন্ট্রোলস। তো কন্ট্রোলস দেখো সাজেশনে দিয়ে দিচ্ছে, আমরা কন্ট্রোলস লিখে নেব এবং অটো প্লেটাকে সরিয়ে দেবো। তো অটো প্লে সরিয়ে দিলে কী হবে, ভিডিও লোড হবে এবং এরকম একটা স্ক্রিন এসে বসে যাবে, যে ব্ল্যাক দিয়ে যেহেতু শুরু হয়েছে। তো ইনিশিয়াল যে জিনিসটা থাম্বনেল হিসেবে ইউজ হচ্ছে এবং এটা এখানে প্লের অপশন চলে এসছে। এবং দেখবে এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারছো, মিউট করতে পারছো, তো এরকম একটা জিনিস তোমার চলে আসবে, ফুল স্ক্রিনে যেতে পারবে এবং এছাড়া আরও জিনিস ডাউনলোড করতে পারবে, প্লেব্যাক স্পিড চেঞ্জ করতে পারবে, ঠিক ইউটিউবের মতো। আমরা একটা ইউটিউবের মতো জিনিস এখানে পেয়ে যাচ্ছি। এছাড়া পিকচার মোডে আমরা জানি সাইডে চলে যায়, তো সেগুলো করতে হবে। দেখো এখানে প্লে পজ অপশান আসছে, তুমি চাইলে ভিডিওটাকে এগিয়ে দিতে পারো। তো এই প্রত্যেকটা জিনিসই তুমি এখানে করতে পারবে, ঠিক আছে। তো কন্ট্রোলস যদি তুমি অ্যাড করো, ইভেন তুমি যদি ইউজারকে কন্ট্রোল দিতে না চাও তো সেক্ষেত্রে তুমি কন্ট্রোলস দেবে না, তুমি বলবে যে না আমি অটো প্লে করিয়ে দেবো। এবং তুমি দুটো জিনিস একসাথেও রাখতে পারো, শুধু অটো প্লে রাখলে কোনো কন্ট্রোলস থাকবে না কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে, তুমি কোনো কন্ট্রোল পাবে না। কন্ট্রোল অ্যাড করলে কী হবে, তুমি কন্ট্রোলও পাচ্ছ, অটো প্লেও পাচ্ছ, অটোমেটিক্যালি অ্যাড হবে, প্লাস কন্ট্রোলও থাকবে। ওকে, তো এই চলে গেল ভিডিও। দেখো এগুলো ছিল HTML এর বেসিক ট্যাগ। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ এখানে দেখতে পাই। তো প্রত্যেকটা ট্যাগের অ্যাকচুয়ালি নির্দিষ্ট কিছু CSS স্টাইল থাকে, এমনি বাকি ট্যাগের মধ্যে বিশাল কিছু পার্থক্য নেই। হ্যাঁ, কিছু ট্যাগ আছে স্পেশাল ট্যাগ, যেমন অ্যাঙ্কার ট্যাগ বা ব্রেক ট্যাগ বা আরও কিছু ট্যাগ আছে যেগুলোর কিছু স্পেশালিটি রয়েছে, ইমেজ ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, এগুলো স্পেশাল ট্যাগ। এগুলো বাদ দিলে আমাদের যে বাকি নর্মাল ট্যাগ H1 H2 যেগুলো টেক্সট বেস ট্যাগ, এগুলোর মধ্যে জাস্ট পার্থক্য এইটুকু যে এরা কিছু নির্দিষ্ট CSS স্টাইল নিজেদের সাথে ক্যারি করে। যেমন H1 ট্যাগের যদি আমরা স্টাইল দেখে নিই, আমরা H1 ট্যাগের উপর গিয়ে সিলেক্ট করলে তোমরা দেখতে পাবে যে এখানে অরেঞ্জ কালার দেখাচ্ছে, ওপরটা নিচটা অরেঞ্জ দেখাচ্ছে। এই যে অরেঞ্জ এটা হচ্ছে মার্জিন, এই যে স্টার্টিংয়ে মার্জিন আর এন্ডিংয়ে মার্জিন। তো স্টার্টিং মানে ওপর দিকটা, এন্ডিং মানে নিচের দিকটা, তো দুদিকে মার্জিন রয়েছে। তো এটা হচ্ছে H1 ট্যাগ। তো H2 ট্যাগে দেখবে মার্জিন একই পরিমাণ রয়েছে, তো মার্জিন এন, মার্জিন স্টার্ট, ফন্ট সাইজ একই টাইপেরই, জাস্ট H1 এর। এবার আমরা H2 এ দেখবো, H2 এর কী আছে। তোমার H2 এর ক্ষেত্রে তুমি দেখবে ফন্ট সাইজটা একটুখানি ছোটো। H1 এর ক্ষেত্রে 2 mm দেখছিলে, H2 এর ক্ষেত্রে দেখবে 1.5 mm। এবং মার্জিন স্টার্ট এবং মার্জিন যে এন্ড যেটা আছে এটাও তোমার কম। H3 এর ক্ষেত্রে আরও ছোটো হয়ে যাবে, H4, H5 মিসিং আছে অ্যাকচুয়ালি, ইয়েস খেয়াল করিনি। তারপর আমরা আবার H1 এ চলে এসেছি, এখানে H2
প্যারাগ্রাফ। তো তুমি প্যারাগ্রাফে যদি চলে যাও, প্যারাগ্রাফের মধ্যে বৈশিষ্ট্য দেখবে, প্যারাগ্রাফের বৈশিষ্ট্য কি হচ্ছে কি, এর ওপরের নিচে মার্জিন আছে, এর কোনো টেক্সটাইল অ্যাপ্লাই হয় না, এর জাস্ট মার্জিন রয়েছে। আন্ডারলাইনের ক্ষেত্রে কি দেখবে, এরও তোমার দেখবে কিছু নির্দিষ্ট স্টাইল রয়েছে, জাস্ট এখানে লিস্ট আইটেম স্টাইল রয়েছে এবং মার্জিন স্টার্ট এন্ড এগুলো রয়েছে, অর্থাৎ এগুলোরও ওপর নিচে তোমার কিছুটা মার্জিন পেয়ে যাবো। এবং এখানে দেখো সবুজ রং দিয়ে কিছু একটা আছে, ওটাকে প্যাডিং বলা হয়। তো প্যাডিং 40 ইনলাইন প্যাডিং স্টার্ট, মানে স্টার্টিংয়ের দিকে এটা প্যাডিং অ্যাড করছে। তো যার জন্য এই যে সবুজ রংটা এখানে আসছে, তুমি দেখবে এখানে সবুজ রং আসছে একটা, সবুজ রং দিয়ে আমরা প্যাডিংকে ডিফাইন করি। এবং এরপর আমরা চলে যাবো যে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের মধ্যে কি আছে, মার্কার আছে। তো মার্কার মানে কি, মার্কার হচ্ছে অ্যাকচুয়ালি এই বুলেট পয়েন্ট, এই যে পয়েন্টটা এখানে আসছে ওটা মার্কার, তো এটা ক্যারি করে। তো এটাও সিএসএস দিয়ে অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকটা জিনিস। তো এছাড়া বিশাল কিছু স্টাইল বা কিছু নেই লিস্ট আইটেমে। তো এরপর আমরা চলে যাবো আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টে চলে যাবো। তো এটা গেল অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে তুমি দেখতে পাবে এটারও একটা মার্কার আছে। তো এখানে যে মার্কার, তো অ্যালাইন সামথিং এর লজিক দেওয়া আছে এবং সিএসএস দিয়ে এখানে কিছু লজিক দেওয়া আছে, যার কারণে এখানে নাম্বারসটা চলে আসে। ফন্ট ভ্যারিয়েন্ট নিউমেরিক, এইটার জন্য এখানে যে নাম্বারগুলো অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকে ও কাউন্টিং করে, যে লাস্ট এলিমেন্ট কী আছে সেই অনুযায়ী এটা নাম্বারটাকে ইনক্রিমেন্ট করতে থাকে। আমরা এখানে লিঙ্ক এলিমেন্ট দেখতে পাবো। লিঙ্ক এলিমেন্টের মধ্যে আমাদের কী আছে, যেহেতু এটা লিস্ট আইটেম ছিল দিয়ে এখানে লিঙ্ক দিয়েছি আমরা একটা, তো এক্ষেত্রে আমাদের লিঙ্ক ইউজ করতে পারি। এবং এখানে লিঙ্কের মধ্যে বডির মধ্যে টেক্সটটা রয়েছে, টেক্সট এখানে ভিজিবল দিয়ে হচ্ছে আমাদের লিস্ট এলিমেন্ট, এর মধ্যে আবার একটা অ্যাঙ্কার ট্যাগ রয়েছে সেম। এরপর আমরা চলে যাচ্ছি টেবিলের মধ্যে। টেবিল আমাদের কী আছে, বর্ডার আছে। টেবিলেও কিছু স্টাইল ক্যারি করে, যেমন টেবিল ডিসপ্লে টেবিল, মানে পাশাপাশি দেখাও, টেবিলের আকৃতিতে দেখাও, দিয়ে একটা গ্রে বর্ডার কালার। তো বর্ডার কালার আমরা এখানে বর্ডার অ্যাপ্লাই করেছিলাম বলে বর্ডার কালার গ্রে অ্যাপ্লাই হয়েছে, এবং বর্ডার পিক্সেল, তো এগুলো সব অ্যাপ্লাই নিয়েছে টেবিল নিচের থেকেই। তো এবার দেখো এই যে 1 লিখেছিলাম, এখানে বর্ডারের যে অ্যাট্রিবিউটগুলো এগুলো এখানে সেট হয়ে গেছে, বর্ডার টপ, বর্ডার উইথ, বর্ডার লেফট রাইট, মানে প্রত্যেক দিকের যে বর্ডার আছে এগুলো 1 পিক্সেল করে এসে গেছে। আমরা এখানে যদি 2 করে দিতাম তো সেক্ষেত্রে ওখানে 2 পিক্সেল করে এসে যেত। ওকে, তো এই দেখো এগুলো সব 2 হয়ে গেল, সেক্ষেত্রে মোটা হয়ে গেল টেবিলটা। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি আমরা শেখার জন্য। তো এক্ষেত্রে আমাদের ক্যাপশন আছে, ক্যাপশনের নিজস্ব কিছু স্টাইল আছে। এটা কি আছে, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি আছে, ওয়েব কি সেন্টার, মানে এটা সেন্টারে থাকবে অলওয়েজ, টেক্সটের সেন্টারে আছে। দেখো তোমার এখানে যদি তুমি হবার করো এটাকে দেখতে পাবে টেক্সটের সেন্টারে আছে। এরপর আমরা দেখবো টেবিল দেখেছি, টেবিল দেখে নিয়েছি আমরা। টেবিলের পর ডিভ দেখেছি। ডিভের একটা কি বৈশিষ্ট্য আছে, ডিভে দেখো শুধু ব্লক আছে আর ইউনিকোড বিডি আইসোলেটেড, মানে এটার কোনো মার্জিন নেই, প্যাডিং নেই, কিছু নেই। ডিভের কোনো মার্জিন প্যাডিং কিছু নেই, ওটা অ্যাজ ইট ইজ দেখিয়ে দেয়। ডিভ সেকশন এই ধরনের ট্যাগগুলোর কোনো মার্জিন প্যাডিং থাকে না, এগুলো বেসিক্যালি সিএসএস অ্যাপ্লাই করার জন্য, সুবিধার জন্য ইউজ করা। ধরে নাও আমরা এই পুরো ডিপটাকে, আমরা এখানে ডিপ কেন ইউজ করছি, ডিপ ইউজ না করলেও তো হতো, কারণ অর্ডার লিস্ট আছে। ডিপটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় কিছু কথা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ধর সিলেক্ট করতে চাইছি, এখানে দেখিয়ে দিই কিছু ব্যাকগ্রাউন্ড কালার। ধরুন ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা গ্রে করে দিলাম, তো গ্রে করে দিলাম। তো এই যেই অ্যাপ্লাইগুলো এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড কালার এভাবে সিলেক্ট করতে পারি। এর মধ্যে আমরা চাইলে প্যাডিং অ্যাড করতে পারি, প্যাডিং ধরে নাও 4px অ্যাড করলাম, তো প্যাডিং অ্যাড করতে পারি। তো বিভিন্ন ধরনের জিনিস আমরা করতে পারি আমরা স্টাইলিং দিয়ে। তো তার জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে ঘেরার জন্য অ্যাকচুয়ালি ডিপটাকে ইউজ করি, জিনিসগুলোকে একটা সাইজে রাখার জন্য। ডিভ অর্থাৎ ডিভিশন। তো এক্ষেত্রে আমরা বন্ধ করতে পারি জিনিসগুলো, ডিলিটও করে দিতে পারি। সেকশন ট্যাগ আছে, এরপর আমরা সেকশন ট্যাগও ইউজ করতে পারি ডিভের জায়গায়, ওটাও একই টাইপেরই কাজ করে ডিভের মতো। আমরা একটা সেকশন ট্যাগেরও এক্সাম্পল নিয়েছে, তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে পিগুলোকে কেটে আমরা সেকশন করে দেবো। হ্যাঁ, এই সেকশন ট্যাগটা কিন্তু পুরোটা লেখা হয়, এটা ডিভিশন যেমন ডিভ লেখা হয়, সেকশন ট্যাগটাকে পুরো লিখতে হয়। তো সেকশন ট্যাগ, এটা সেকশন ট্যাগ এসে গেছে এখানে, তো দেখতে পাবে এখানে সেকশন ট্যাগ এসছে। তো সেকশন ট্যাগও দেখবে ডিভের মতোই, কোনো এর আলাদা করে সিএসএস প্রপার্টি নেই। ডিভ যেরকম, ডিভের কোনো সিএসএস প্রপার্টি নেই, তো এরও কোনো সেকশন ট্যাগেরও কোনো সিএসএস প্রপার্টি নেই, এখানে দেখতে পাবে। এরপর তুমি দেখতে পাবে প্যারাগ্রাফ ট্যাগের কিছু প্রপার্টি আছে, যেমন মার্জিন, ওপরে মার্জিন, নিচে মার্জিন এবং ব্লক। স্প্যান ট্যাগের সবচেয়ে
একদমই কোনো প্রপার্টি নেই। যখনই তুমি স্প্যান ট্যাগ ইউজ করবে, অর্থাৎ এই ট্যাগটা এখানে স্প্যান ট্যাগ ইউজ হয়েছে দেখতে পাবে, তো স্প্যান ট্যাগে কোনো প্রপার্টি নেই, স্প্যান ব্লক করে না। তো স্প্যানের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কী হলো, আমরা একটা জিনিস দেখাই। দেখো তুমি যদি পরপর দুটো ডিভ দিয়ে দাও, div 1 div 2 করে, div 1 div 2 আর স্প্যান 1 স্প্যান 2 করে দাও, তো সেক্ষেত্রে তুমি পার্থক্যটা বুঝতে পারবে যে ডিভ আর স্প্যানের মধ্যে কী পার্থক্য আছে। তো তুমি দেখতে পাবে এরা ব্লক আছে। জাস্ট ডিভের একটাই প্রপার্টি আছে যে ডিভ হচ্ছে ব্লক। তো কোথায় আছে আমাদের কোডটা? হ্যাঁ, div 1। তো ডিভ হচ্ছে ব্লক। তো ব্লক অর্থাৎ কি, এ পুরো লাইনটা নিয়ে নেয়। যখনই এটাকে কোথাও আমরা অ্যাড করি, এ পুরো লাইনটা যেটা আছে সবটাই নিয়ে নেয়। এবং div 2 এও দেখবে পুরো লাইনটা নিয়ে বসে আছে, যদিও আমার ওইটুকু লেখাই ইউজ হয়েছে, লেখার জন্য আমার ওইটুকু জায়গায় ইউজ হয়েছে, বাট এ পুরো লাইনটা নিয়ে বসে আছে। তো কিন্তু স্প্যান ট্যাগের ক্ষেত্রে তুমি দেখবে স্প্যান যেটুকু জায়গা ওর টেক্সটের জন্য দরকার ও সেটুকু জায়গায় নেয়, ওর বেশি জায়গা নেয় না। স্প্যান 2 দেখো পাশাপাশি এসে গেছে, ফলে প্যারাগ্রাফ আবার ওপরে নিচে কিছুটা স্পেসিং দেয় এবং ব্লকও করে। তো এগুলো হচ্ছে সিএসএস প্রপার্টি। তো আমরা এর পরের ভিডিওতে সিএসএসকে ইন ডেপথ আমরা দেখব কীভাবে আমরা স্টাইলিং করতে পারি। আমরা চাইলে ডিভের মধ্যেও এই যে H1-এর যে প্রপার্টিগুলো আছে এগুলোকে তুলে এনে, আমরা পুরোটাকে তুলে এনে আমরা ডিভের মধ্যে ফেলে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ডিভ ট্যাগটাও অ্যাকচুয়ালি H1-এর মতো বিহেভ করবে। তো আমরা সেটাও করতে পারি, আমরা অনেক ক্ষেত্রে করিও। তো এটার ক্ষেত্রে ধরো এগুলোকে অ্যাপ্লাই করে দিই। দেখো ডিভ ট্যাগটাই H1-এর মতো হয়ে গেছে দেখতে, H1 ট্যাগের মতো হয়ে গেছে না দেখতে। আমরা ডিভে H1-এর যে স্টাইলগুলো আছে ওগুলোকে সব তুলে এনে একসাথে এখানে পেস্ট করে দিয়েছি। তো ফলে আমরা এখানে একটা একটা করে বন্ধ করতে পারি। ফন্ট ওয়েট যে সরিয়ে দিলাম, দেখলে ছোট হয়ে গেল, জিনিসটা পাতলা হয়ে গেল। মার্জিন 0 এগুলোকেও সরিয়ে দিচ্ছি। দেখো একটু একটু করে চেঞ্জ হচ্ছে, ওপরে মার্জিনটা চলে গেল, ফন্ট সাইজটা ছোট হয়ে গেল এবং ব্লকটাও বাদ চলে গেল। ব্লকটা বাদ দিলে অ্যাকচুয়ালি আমরা চাইলে ডিভের ব্লকটা এখানে, ডিভের থেকে আমরা ব্লক সরাতে পারবো না, কারণ ব্লক অলরেডি এখানে ডিফাইন রয়েছে। আমরা কি করতে হবে, ব্লকটাকে সরিয়ে ইনলাইন করে দিতে পারি ম্যাক্সিমাম, যে আমরা ইনলাইনেই চাই জিনিসটাকে। ওকে, ইনলাইনে চলে এসছে। তো আপাতত এত জটিলতা আমরা যাব না। আমরা বেসিক্যালি কী শিখেছি, আমরা এই ট্যাগগুলো সব শিখে নিয়েছি। এর মধ্যে আরও কয়েকটা জিনিস যেগুলো অ্যাড করলাম, ডিভ, স্প্যান, সেকশন, তো সেগুলো আমরা অ্যাড করে দিই ওখানে। স্প্যান অ্যান্ড সেকশন। এছাড়াও কি কি দেখলাম আমরা, ইমেজ, ভিডিও, সরি এখানে সেকশনটা আমি অ্যাড করিনি। তো আমরা এতগুলো ট্যাগ অ্যাকচুয়ালি শিখে গেছি বর্তমানে, 22টা ট্যাগ, আলাদা আলাদা ট্যাগ যেগুলো আমরা HTML-এর মধ্যে ইউজ করতে পারি। তো ঠিক এভাবেই একটা প্রফেশনাল ওয়েবসাইটও তৈরি করতে পারি আমরা। এবার বিভিন্ন জায়গায় কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমরা প্রফেশনাল ওয়েবসাইটও ঠিক এভাবেই তৈরি করি। তো এগুলোকেই যদি আমি সুন্দর কালার দিয়ে দিই, ওপরে একটা বড় মতো হেডিং দিয়ে দিই, যেমন ধরো এই যে এই H1 ট্যাগটা রয়েছে, এটাকেই যদি আমরা স্টাইল অ্যাপ্লাই করে এখানে কি করব, আমরা উপরে মার্জিনটাকে কমিয়ে দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই। প্রথমে ব্যাকগ্রাউন্ড আমরা কি করব, অরেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ করে দিলাম। মার্জিনগুলোকে আমরা 0 করে দেব। তো এক্ষেত্রে যেহেতু আমরা H1 ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের মার্জিনকে 0 করতে হচ্ছে, মানে বাই ডিফল্ট কিছু মার্জিন থাকে, তো মার্জিনকে আমরা 0 করব, রিরাইট করে দিলাম। আচ্ছা, এখানে দেখো তবুও একটা সাদা জায়গা রয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি বডির থেকে আছে, বডির নিজস্ব কিছু মার্জিন থাকে। তো আমাদেরকে বডির মার্জিনকেও 0 করতে হবে। সেক্ষেত্রে বডির যে মার্জিন আছে, বডি, এটার মার্জিন 0 করব, মার্জিন 0 করে দিলাম। দেখো একদম এটা প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যেই লাগছে, দেখো একদম কর্নার থেকে শুরু হয়েছে। তো এক্ষেত্রে আমরা কিছুটা প্যাডিং অ্যাড করতে পারি H1-এর ওপর, প্যাডিং 2 EM, না অত দেব না, 10 পিক্সেল। ওকে, লেখার সাইজটা একটু ছোটো করতে পারি, টেক্সট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা একটু ছোট করতে পারি, আমরা 20 px করতে পারি লেখার সাইজ।
ওকে, তো এভাবে দেখো এটা হেডিং হয়ে গেল। তো এরপর যদি আমরা তুলে এই যে এই জিনিসগুলোকে যদি সরিয়ে দিই, তো দেখো একটা রিয়েল ওয়েবসাইটের মতোই লাগছে অনেকটা। এভাবেই প্রফেশনাল ওয়েবসাইটে তৈরি হয়। আমরা স্লোলি ডিজাইনিং শিখবো। তো এভাবে ডিজাইন করতে করতে আমরা সিএসএসে অনেক কিছু শিখবো, সিএসএসে অনেক কিছু শেখা আছে, তারপর আমরা চলে যাবো জাভাস্ক্রিপ্টে। তো এভাবে আমরা স্লোলি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো। তো নেক্সট ভিডিও আসছে সিএসএস রিলেটেড বা স্টাইলিং রিলেটেড। আমরা সেখানে পুরো একটা আস্ত ওয়েবসাইট আমরা তৈরি করব। আমাদের হেডার ফুটার প্রত্যেকটা জিনিস থাকবে একটা পুরো ওয়েবসাইটে যা যা থাকে। তো ঠিক আছে, ফর দিস ভিডিও থ্যাংক ইউ, বাই।